আমার নাম রাজীব। আমি পেশায় একজন রিক্সা চালক। সেদিন রাতে শহর থেকে ফেরার পথে আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল তা আমার জীবনের পুরোটা অংশই বদলে দেয়। এরকম একটা ঘটনার সাক্ষী আমি হব কোনোদিন ভাবতে পারিনি। বিষয়টা আমার সঙ্গে আকস্মিকভাবেই ঘটে যায়। সেদিন ছিল আমাবস্যার রাত। আমি শহর থেকে রিক্সাটা নিয়ে বাড়িতে ফিরছিলাম। ওই সময়টায় একটু বেশি টাকার দরকার ছিল, যার কারণে একটু বেশি রাত করে বাড়িতে ফিরতাম। মূল মফস্বল শহর থেকে আমার গ্রামের বাড়িটা ৮-১০ কিলোমিটার দূরেই ছিল। এই জন্য গ্রাম থেকে প্রত্যেকদিন শহরে যেতাম রিক্সা চালানোর জন্য। রিক্সা শহরে রাখলে একটু বেশি খরচ দিতে হতো এবং চার্জিং কস্ট আছে, সেজন্য বাড়িতেই সব কিছু করতাম। আর বাড়িতেই যেহেতু সমস্ত কিছু ছিল, পরিবার, বাবা মা, ভাই বোন, সেহেতু আমি বাড়িতে থেকেই শহরে যেতাম। ওদিন ছিল আমাবস্যার রাত। আমার রিক্সার ব্যাটারি একদমই ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে আমি রিক্সাটা প্যাডেল দিয়ে টেনে টেনেই নিয়ে আসছিলাম। খুব বেশি চার্জ ছিল না যাতে করে লাইটটা বন্ধ হয়ে যায়, এই জন্য আমি ঠেলেই নিয়ে আসছিলাম, কারণ লাইট বন্ধ হয়ে গেলে আমি রাস্তা দিয়ে হয়তো আসতে পারতাম না। সেই রাতের কথা এখনও আমার পর্যন্ত মনে পড়ে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের আরও একটি এপিসোডে। আজকে আমরা শুনবো রাজীবের জীবনের ঘটনা। রাজীব আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ থেকে। আশা করি রাজীবের ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। বরাবর মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স। যারা এখন পর্যন্ত ভূত বাক্স সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি রাজীবের ঘটনায় চলে যাই। কালো, নীরব এবং শুনশান রাস্তা ধরে আমি আসছিলাম। রাস্তাটা ছিল বেশ নীরব, দুই পাশের বাড়িঘরদোর কোনো কিছুই ছিল না। আমাদের বাড়িতে যেতে একটা শুনশান ফাঁকা জায়গা পড়ে। ওই জায়গায় শুরুতেও বাড়ি নেই, শেষেও বাড়ি নেই, মাঝখানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা একদম ফাঁকা। দুই পাশে শুধুমাত্র ফসলি জমি এবং গাছপালা। ওইখানে একটা বড় বটগাছ আছে, বটগাছটাকে পৌর বটগাছ বলা হয়। ওদিক দিয়ে আমি মাঝে মধ্যে আসতে ভয় পাই, যদিও তেমন ভৌতিক কোনো কিছু নেই, তবে আজকে ফিরতে একটু বেশি ভয় লাগছিল। আমি সেই বটগাছটা পার হয়ে যখন সেই মাঠের রাস্তার ভিতরে আসলাম, তখন আমার ভয় কিছুটা কাটলো। তবে মাঠের ভিতরে ফাঁকা জায়গা, মাঝে মধ্যে এখানে ডাকাতি হয়। আজকে এত দেরি করাটা উচিত হয়নি, আর আমার ব্যাটারিতে যে চার্জ নেই সেটা আমার একদমই খেয়াল ছিল না। যখন বাড়িতে ফিরবো তার কিছুক্ষণ আগেই দেখি ব্যাটারিতে টান দিচ্ছে, তো সেহেতু আস্তে আস্তে করে যেতে গেলে আমার লাইটটা বন্ধ হয়ে যাবে। সেজন্য আমি ওরকমভাবেই রিক্সাটা ঠেলে নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। আচমকা আমি খেয়াল করলাম উপর থেকে আগুনের বর্ষার মতো কোনো জিনিস একটা মাটিতে খুব জোরে পড়ছে। সেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে রিক্সার ওপরে উঠে পড়লাম এবং উঠে হুডটা টেনে দিলাম, কারণ কোনো খারাপ কোনো কিছু হবে কিনা সেটা ভেবেই। আমি খেয়াল করলাম সেই জিনিসটা আমার দিকেই তেড়ে আসছে এবং আমার রিক্সার ওপর দিয়ে, রাস্তার মাথার ওপর দিয়ে গাছের নিচে গিয়ে কয়েকটা জমি পরে গিয়ে সেই জিনিসটা পড়ল। আমি দেখে ভীষণ অবাক হলাম, এটা আবার কেমন জিনিস? আকাশ থেকে এরকম জিনিস পড়ছে, এটা দেখেই আমি চমকে গেলাম এবং ওইখান থেকে নড়াচড়ার কোনো সাহস পাচ্ছিলাম না। আমি এমনিতে একটু ভীতু ক্যাটাগরির মানুষ ছিলাম, যার কারণে আমি ওইটা দেখে ভয় পেয়ে গেলাম। আমি খেয়াল করলাম একটা মহিলা ওইখান থেকে কান্নাকাটি করছে এবং বেশ জোরে শব্দ করছে। আমি সঙ্গে সঙ্গে রিক্সা থেকে নামলাম। নেমে সামনের দিকে তাকাতেই দেখলাম মাঠের ভেতর থেকে কারোর আর্তনাদ ভেসে আসছে। তারপর আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গেই কানাল বেয়ে মাঠের ভেতর দিয়ে 2 জমি পার হয়ে যখন সামনে গেলাম, আমি খেয়াল করলাম কালো কাপড় পরা একটা অদ্ভুত মহিলা কোনো কিছু একটা ধরে কান্না করছে, তবে অন্ধকারের কারণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমার কাছে ওই সময় যে বাটন ফোনটি ছিল সেই ফোনের আলোটা আমি সঙ্গে সঙ্গে মারলাম। বাটন ফোনের মাথায় ছোট একটা টর্চ লাইট ছিল, সেটা মারতেই আমি প্রথমে দেখে ভয় পেয়ে পেছনে সরে গেলাম। আমি খেয়াল করলাম কালো কুচকুচে দেখতে একটা বিভ্রাট মহিলা, সে আমার দিকে এমনভাবে তাকালো। আমি সঙ্গে সঙ্গে পেছনে সরে গিয়ে কাদার ভিতরে অনেকটা পড়ে গেলাম। তারপর যখন আমি কাদা থেকে উঠে উমাগো বলে চিৎকার দিতে যাব, আমি খেয়াল করলাম ধানের ভেতরে একটা যুবতী মেয়ে পড়ে আছে। সে কাদার ভিতর পড়েছে বলে তার শরীরের বেশ খানিকটা অংশে কাদা লেগে গিয়েছে। মহিলাটা তখন তার পাশেই বসে আছে। এতক্ষণ আমি যে মহিলাটাকে ভয়ঙ্কর কোনো কিছু ভেবে ভয় করছিলাম, আমি ভালো মতো লাইট মারতে দেখলাম সেটা একটা মহিলা এবং মাঝবয়সী থেকে একটু বেশি হবে।
আমি তখন তাকে বললাম, কি হয়েছে? তার কালো পোশাক দেখে সম্ভবত আমি ভয় পেয়েছি। তিনি আমাকে বললেন, বাবা আমাকে একটু সাহায্য করো, আমার মেয়ে অসুস্থ, এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই এখানে পড়ে গিয়েছে, তাড়াতাড়ি নিয়ে চলো, ওকে বৈদ্য বাড়ি নিতে হবে। মহিলাটার কথার মধ্যে একটা অন্যরকম টান ছিল, যেটা প্রথম প্রথম আমার খানিকটা সন্দেহ হচ্ছিল। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে তাহলে তুলে আমার রিক্সা পর্যন্ত নিয়ে আসুন, আমি ওকে রিক্সায় করে দিয়ে আসবো। তখন সেই মহিলাটা বলল, আমি তো তুলতে পারবো না বাবা, তুমি ওকে তুলে একটু কষ্ট করো আমার জন্য। আমি তখন মোবাইলটা মুখের ভিতরে দিলাম, দিয়ে টর্চটা সামনে মারলাম। যখন মেয়েটার কাছাকাছি গেলাম, দেখলাম মেয়েটার লম্বা চুল এবং এত সুন্দর চেহারা যে আমি তার দিকে তাকাতে পারছিলাম না। খুব সুন্দর চেহারা। মোবাইলের আলো সরাসরি মেয়েটার মুখের উপর পড়তেই মেয়েটার রূপ যেন একদম আমার চোখের সামনে দৃশ্যমান হলো। তার পরনে বেশ কিছু ভারী গহনা রয়েছে। শুধু তাই নয়, সেই সাথে তার শরীর একদম দুধের মতো ফর্সা। এরকম ফর্সা মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। তার শরীরে বেশ দামি পোশাক পরা, তবে কাদার ভিতরে পড়ার কারণে পোশাকের অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছে। আমি তখন মেয়েটিকে বললাম কি যে, ইনি কে আর আপনি কে, আর আপনারা কোথায় যাচ্ছেন, কিছু তো বুঝতে পারছি না। মহিলাটি তখন বললেন, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে আমরা বৈদ্যবাড়ি যাচ্ছিলাম এই কোণা ধরে, তো যাওয়ার পথে হঠাৎ করেই এইখানে অজ্ঞান হয়ে গিয়েছে। ওই আলোটা যখন পড়লো তার বেশ খানিক্ষণ পরে আমি ওই আওয়াজটা শুনলাম মহিলার, এসে দেখলাম এই অবস্থা। এদেরকে সাহায্য করতে গিয়ে আমি সেই আলোটার কথা দিব্যি ভুলে গেলাম। আমি আতাল বেয়ে রাস্তার উপর উঠে মেয়েটাকে এবং মহিলাটাকে রিকশায় বসিয়ে আমি বললাম, কোন দিকে যাব? উনি তখন বললেন যে, এই সোজা চলো, এই সোজাই আমার বৈদ্যবাড়ি পড়ে। আমি সেই সোজা রাস্তা দিয়ে সোজা চলে যেতে লাগলাম। খানিক্ষণ বাদে বলল যে, এই ডানের রাস্তা দিয়ে ঢোকো। আমি এই রাস্তা দিয়ে আজকে প্রায় 27 বছর যাতায়াত করছি। ছোটবেলায় আব্বার সাথে যাতায়াত করেছি, কিন্তু এবার আমি যখন এদিক দিয়ে আসলাম এবং এই রাস্তাটা দেখলাম, তখন আমি অবাক হলাম। কাঁচা একটা রাস্তা জঙ্গলের দিকে সরাসরি চলে গিয়েছে, কিন্তু এখানে এরকম জঙ্গল কোথায় সেটাই তো আমি বুঝতে পারছিলাম না। মহিলাটি আমাকে হাঁক দিয়ে বললেন, আরে তাড়াতাড়ি চলো, এদিক দিয়ে যেতে হয়। বেশ খানিক্ষণ পর চিন্তা চেতনা করে আমি সেদিকে রিক্সাটা নামিয়ে দিলাম। আমি যখন সেদিক দিয়ে যাচ্ছিলাম, দুই পাশে বেশ বড় বড় পাহাড় দেখতে পাচ্ছিলাম। আমাদের এই অঞ্চলে জীবনেও কোনোদিন পাহাড় ছিল না, আর এই অঞ্চলের বাড়িঘর ধরু এরকম ছিল না। খুবই অদ্ভুত বাড়িঘর দুয়ার, চারকোনা একদম বক্সের মতো, কিন্তু সেটা কংক্রিটেরও না আবার টিনেরও না, মনে হচ্ছে কাঠ বা অন্য কোনো গাছপালা দিয়ে তৈরি। খুব অদ্ভুত বাড়ি। আমি খুব জোরে রিক্সা চালাচ্ছিলাম। ব্যাটারিতে চার্জ না থাকার কারণে এবং রিক্সা ভারী হওয়ার কারণে আমার বেশ কষ্ট হচ্ছিল সেটা টানতে। খানিক্ষণ বাদে উনি বললেন, এইখানে থামো। উনি আমাকে যে জায়গাটায় থামতে বললেন, সেই জায়গাটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। দেখলাম জঙ্গলের ভিতরে একদম মাঝ বরাবর খুব চমৎকার প্রাচীরে ঘেরা একটা বাড়ি। সেই বাড়ির ভিতরে উনি সঙ্গে সঙ্গেই ঢুকে পড়লেন। আমাকে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক সাহায্য করেছ। তাই বলে উনি ওনার মেয়েকে নিয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে গেল। বাড়িটা বেশ আজব ছিল। এত বড় বাড়ি এরকম জঙ্গলের ভিতরে আমি জীবনে কোনোদিন দেখিনি। তারপর আমি সেই রাস্তা ধরে আবার রাস্তায় উঠে আসলাম। উঠে এসে তারপর ওই দিন স্বাভাবিকভাবে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে মা আমাকে বলল, কি এত দেরি করলি কেন? আমি তো বাড়িতে দেরি করে ফিরি না, তাই এরকমভাবে জিজ্ঞেস করলো। আমি বললাম, মা এই তো শহরে একটু কাজ ছিল আর ব্যাটারিতে চার্জ ছিল না, এই জন্য আসতে দেরি হয়েছে। তখন প্রায় রাত 12টার কাছাকাছি হবে। এত রাত করে আমি জীবনে ফিরি না, কিন্তু আজকে ওনাদেরকে সাহায্য করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। আমার সর্বাঙ্গে কাদা জড়ানো। মহিলাটি যখন দেখেছিলাম তখন ভয়ে কাদার ভিতর পড়ে গিয়েছিলাম, সেই কাদা। সাথে সেই মেয়েটিকে যখন সাহায্য করলাম তখনও তার শরীরের কাদা আমার শরীরে লেগেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, মেয়েটির যে ওড়না ছিল সেটা আমার রিক্সার মধ্যে সে ফেলে রেখে গিয়েছে এবং সে ওড়নায় বেশ খানিকটা কাদা জড়িয়ে গিয়েছিল। আমি দেখে অবাক হলাম, কারণ ওড়নার কাপড়টা ছিল বেশ মোলায়েম এবং খুবই দামি কাপড়। মনে মনে ভাবলাম, মেয়েটির এত দামি একটা ওড়না আমার কাছে থাকবে, তার থেকে ভালো কালকে না হয় ওই প্রাসাদের ওইখানে গিয়ে আমি দিয়ে আসবো। কিন্তু ওই রাস্তাটা কোথায় সেটা আমি বুঝতে পারছি না। সম্পূর্ণ নতুন এবং অবাক করার মতো রাস্তা। যাই হোক, ওদিনকে গাও গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমালাম এবং পরের দিন আমি যখন রিক্সা নিয়ে বের হলাম, আসার পথে আমি সেই রাস্তাটা অনেক খুঁজেছি। আমি একদম স্পষ্ট পয়েন্ট করে মনে রেখেছি যে এই জায়গায় বীজ বরাবর একটা রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাটা সত্যি আমাকে অবাক করে দিয়ে গায়েব হয়ে গিয়েছে।
আমি কিছু বুঝতে পারছিলাম না। আর মেয়েটার ওড়না কিভাবে ফেরত দিব সেটাও আমার মাথায় বিন্দুমাত্র কোনোভাবে ঢুকছিল না। আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ওই ওড়নাটা প্রায় সপ্তাহ 2 আমার কাছে এরকমভাবে রাখলাম। মানে প্রত্যেকদিন নিয়ে যেতাম, ভাবতাম যে আজকে যদি রাস্তাটা খুঁজে পাই তাহলে সেদিকে যাব। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাস্তাটা 2 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও আমি খুঁজে পাইনি। তারপর সেই ওড়নাটা খুব সুন্দর করে ভাঁজ করে আমি আমার ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছিলাম, যাতে করে পরবর্তীতে যদি মেয়েটির সঙ্গে কখনো দেখা হয় বা মহিলাটির সঙ্গে কখনো দেখা হয় তাহলে তাকে দিয়ে দিব। এরকম করেই মূলত হচ্ছে কি আমি ভেবে রেখেছিলাম। কিন্তু আমার কপালে নিশ্চয়ই অন্য কোনো কিছু লেখা ছিল, যা কিনা আমার সমস্ত অতীতকে বদলে দিয়েছে এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে দিয়েছে। এই ঘটনা আর প্রায় মাসখানিক পর, মাসখানিকের বেশি হবে, আমার সঠিক খেয়াল নেই। আমি সেদিন গিয়েছিলাম হচ্ছে আমাদের পাশের বাসায়, মানে হচ্ছে পাশের গ্রামেরই এক মহিলা ছিলেন। সেই মহিলার বাড়িতে আমার একটা দাওয়াত ছিল। মানে পাশের বাসার এক আন্টির এক আত্মীয়র বিয়ে ছিল। তো আন্টি আমাকে বেশ পছন্দ করতেন। তো তিনি আমাকে দাওয়াত দিলেন পাশের গ্রামে। তো সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর বরযাত্রীর সাথে যেতে হবে ওই নদীর ওপারে আরও 7-8 গ্রাম পার হয়ে একটা জায়গায়। তো সেই জায়গায় তাদের সঙ্গে আমি গেলাম। তো ওইখানে যাওয়ার পর ঘটল এক আজব ঘটনা, যা কিনা আসলেই ঘটার ছিল না। আস্তে আস্তে অনেকটা রাত হলো। ওই গ্রাম থেকে বউ নিয়ে ফিরতে ফিরতে প্রায় রাত 11টার বেশি বেজে গেল। কারণ ছিল ঝড় বৃষ্টির কারণে আমরা বের হতে পারিনি। আমাদের সন্ধ্যার পরপর বের হতে হয়েছে। তো বিয়েটা খেয়ে আমি ঝড় বৃষ্টির সেই রাতে, ততক্ষণে ঝড় বৃষ্টি থেমে গিয়ে আকাশে বেশ সুন্দর চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে আমি হেঁটে বাড়িতে ফিরছিলাম। ওই গ্রাম আর এই গ্রাম আমার ফিরতে বেশিক্ষণ লাগার কথা না। এই কারণে আমি খুব তাড়াহুড়ো করে আসছিলাম না, আস্তে আস্তে আসছিলাম। আর আকাশে যে ভরা জ্যোৎস্না ছিল, এই কারণে আমার খুব একটা ভয় লাগছিল না। আর পাশাপাশি গ্রাম হওয়ার কারণে এই রাস্তা দিয়ে কত হেঁটেছি, খেলেছি, সেহেতু ভয় কোনোভাবেই পাচ্ছিলাম না। ওই বিষয়ে কোনো চিন্তাই ছিল না। আমি হেঁটে আসছিলাম। আচমকা আমি খেয়াল করলাম যে বাতাসে আমাকে প্রায় ধাক্কা দিয়ে ফেলেই দিবে, এরকম একটা বাতাস বইছিল মাঠের ওই ধার দিয়ে। হঠাৎ করেই আমার নাকে একটা অদ্ভুত সুঘ্রাণ ভেসে আসলো, খুবই চমৎকার একটা ফুলের সুঘ্রাণ। তারপর আমি খেয়াল করলাম পেছন থেকে আমাকে কেউ ফলো করছে। ওই সময়টা আমি বেশ ভয় পেয়ে গেলাম, কারণ ভয় তো অবশ্যই পাবার কথা। কারণ হচ্ছে কি, কেউ যদি পেছন থেকে এরকমভাবে ডাক দেয়, ভয় কেউ না পেয়ে কি শান্ত থাকবে? আর উল্টো হচ্ছে, এর উল্টো পাশে ছিল হচ্ছে শ্মশানঘাট। এই শ্মশানঘাটের এরিয়াতে এমন কোনো লোক নেই যে ভয় পায় না। তবে এই রাস্তায় এরকম কেউ আমাকে ফলো করবে, সেটা আসলে অবিশ্বাসযোগ্য আমার কাছে ছিল। আমি তখন দৌড় মেরে সেখান থেকে সেই জায়গাটা পার হয়ে আমাদের বাড়ির আগের রাস্তায় যে মোড়টা পড়ে, সেই মোড়ের কাছাকাছি চলে আসলাম। সেখানে ছিল একটা বট গাছ। আমি খেয়াল করলাম বট গাছের পাশে কেউ একজন বসে আছে, তবে অন্ধকার হবার কারণে তার চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি সেই বট গাছের কাছে এসে সেই লোকটাকে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর আমি যখন সেই বট গাছের নিচে দিয়ে যাচ্ছিলাম, তখন সেখান থেকে কেউ যেন আমাকে ডেকে বলল যে, কোথায় যাচ্ছেন আপনি? প্রথম প্রথম ভেবেছিলাম কণ্ঠটা কোনো পুরুষ মানুষের কণ্ঠ হবে, কিন্তু না, একটা মহিলার কণ্ঠ। আমি তার কাছে এগিয়ে গেলাম। মহিলাটা নিচের দিকে তাকিয়েছিল। আমি ভুলেই গিয়েছিলাম যে রাত বেরাত কেউ যদি ডাক দেয় তার কাছে যেতে হয় না। কিন্তু পরবর্তীতে যখন মনে পড়লো যে এ কোনো প্রেতও হতে পারে, ঠিক তখনই আমি ওইখান থেকে তার দিকে না থেকেই সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আমি খেয়াল করলাম যে আমি যার দিকে তাকিয়েছিলাম সে আর কেউ নয়, সে হচ্ছে একটা মেয়ে। এবং আমাকে ডেকে বলল, কি ব্যাপার, আমাকে সাহায্য না করে চলে যাচ্ছেন? আপনি যেটা ভাবছেন সেটা না, আমি কোনো ভূত প্রেত না, আপনি দেখুন। তাই বলতেই তার হাতে থাকা একটা লাইট তার মুখের দিকে মারল। তারপর আমি তার দিকে যখন তাকালাম, তাকে চিনতে আমার একটু কষ্ট হলো না, কারণ সেই রাতে আমি তাকে একদম স্পষ্ট এবং মনে গেঁথে রাখার মতো করে দেখেছিলাম। আমি দেখলাম এটা সেই মেয়েটা, যেই মেয়েটাকে আমি সেই রাতে সাহায্য করেছিলাম। তাকে হসপিটালে বা যে জায়গায় বলুক তাকে দিয়ে এসেছিলাম সেখানে। আমি তখন তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনি আপনি এখানে কি করছেন এত রাত্রেবেলা? আপনাকে আমি কত খুঁজেছি জানেন? সেই রাত্রেবেলা যখন অচেতন অবস্থায় আপনাকে আমি সেই হাসপাতালে দিয়ে আসলাম, তারপর আপনার ওড়নাটা আমার রিকশায় রয়ে গিয়েছিল। সেই রিকশাটা আমি খুব সুন্দর করে ধুয়ে যত্ন করে রেখে দিয়েছি আপনাকে দিব বলে, কিন্তু আপনি তো গায়েবী হয়ে গেলেন। আপনাকে তো আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমি সেই রাস্তা অনেক খুঁজেছি, কিন্তু সেই রাস্তাটা কোনটা ছিল সেটা আমার সঠিক মনে নেই বলে আপনাদের বাড়ি পর্যন্ত যেতে পারিনি। ওই প্রাসাদের মতো বাড়িটা কি আপনাদের? মেয়েটি তখন কিঞ্চিত হাসল, হেসে বলল, আপনি আমার শুধুমাত্র সামান্য এই ওড়নাটা
এত যত্ন করে রেখে দিয়েছেন, এটা তো আমার কাছে বিশ্বাস হচ্ছে না। আমি তখন বললাম যে বিশ্বাস না হওয়ার কিছু নেই, আপনি একটু দাঁড়ান, আমার বাড়িটার সামনেই, আমি বাড়ি থেকে আপনার ওড়নাটা নিয়ে দিচ্ছি। কিন্তু আজকেও আপনি এত রাত্রেবেলা এখানে কি করছেন কিছু তো বুঝতে পারছি না, কেন এখানে এসেছেন? রাত তো এখন অনেক হয়েছে। ওই মেয়েটি বলল, আপনি এখন কোথায় যাচ্ছেন এত রাত্রেবেলা? আপনারও তো এত রাত্রেবেলা বাইরে থাকার কথা না। তখন আমি বললাম, আসলে একটা বিয়ে খেতে গিয়েছিলাম তো, আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। তখন রাত প্রায় 12:30 এবং 1টার কাছাকাছি। এত রাত হয়ে যাবে ভাবতে পারিনি। মেয়েটি তখন জবাব দিল যে আপনিও যে কারণে বাইরে, আমিও কোনো কারণে হয়তো বাইরে আছি। তো কোথায় আমার ওড়না, কোথায়? ওড়না এনে দিন। আপনি যে আমার ওড়না এত যত্ন করে সাজিয়ে রেখেছেন, সেটা আমি আদতেও বিশ্বাস করতে পারছি না। দেখি নিয়ে আসুন তো। তারপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে যখন ওড়না নিয়ে ফেরত গেলাম, আমি দেখলাম মেয়েটি সেখানে নেই। মেয়েটি সম্ভবত এখান থেকে চলে গিয়েছে। আমি তখন বললাম, যা বাবা, মেয়েটি আমাকে ওড়না আনার কথা বলে নিজেই গায়েব হয়ে গেল, কিছু তো বুঝতে পারলাম না। তারপর সেই ওড়নাটা নিয়ে আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম, আমি দেখলাম মেয়েটি পেছন থেকে আমাকে ডাক দিল। মেয়েটির গা থেকেই সেই ফুলের সুঘ্রাণটা আসছিল, এবং এই ওড়নায় যে ঘ্রাণটা বলে ঠিক সেই একই রকমের ঘ্রাণ ওই মেয়েটির শরীরে ছিল। আমি বললাম, এটা কি আপনার ওড়না? এত রাত্রেবেলা এখানে একটা মেয়ে কেন এবং কিসের জন্য, এই প্রশ্নটা আমার মাথায় আসেনি। বা সেদিন তারা ওইখানে কি করছিল সেই প্রশ্নটা মাথায় আসেনি, কারণ আমি বোকাশোকা লোক, তাদের কথা বলে আমার লাভ কি, বা তারা কেন আসছে সেটা শুনেও আমার লাভ নেই। সেই মেয়েটি আমাকে বলল যে আমার ওড়নাটা এত যত্ন সহকারে রাখার জন্য ধন্যবাদ, আপনি সেদিনকে আমার অনেক বড় একটা উপকার করেছিলেন, এই জন্য মূলত আপনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম সুস্থ হবার পরে। আমি বললাম, আপনি এখন কেমন আছেন? মেয়েটি উত্তর দিল, এখন বেশ ভালো আছি। আপনাকে আম্মা আপনার ব্যাপারে অনেক কথা বলে, আপনাকে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, বলে কি যে এরকম একটা লোক সেদিন না থাকলে হয়তো তোকে নিয়ে যেতে পারতাম না, এরকম করে আপনার কথা বলল। তো আপনাকে আমি খুঁজেছি, আম্মা অবশ্য আপনার কথা কয়েকদিনই বলেছে, কিন্তু আপনি কোথায় থাকেন কি থাকেন সেসব বিষয়ে আমরা কিছু জানতাম না। পরবর্তীতে আম্মা একদিন আপনাকে রাস্তায় দেখিয়ে বলল, এই সেই লোক যিনি কিনা সেদিন রাত্রে সাহায্য করেছিল। আমরা যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, সম্ভবত আপনি ওই আম বাগানে বসেছিলেন, ওই সময় আমি দেখেছিলাম। তখন আমি বললাম, আমি তো আম বাগানে দুপুরবেলা মাঝে মধ্যে বসে থাকি, তো আপনি কিভাবে দেখলেন? আপনার বাসা কি আশেপাশেই? মেয়েটি বলল কি যে হ্যাঁ আশেপাশেই, তবে কোন জায়গায় সেটা বলা যাবে না। আপনি কালকে আমার সঙ্গে একটু বের হতে পারবেন? আপনাদের এই অঞ্চলটা একটু ঘুরে দেখব, যদি বের হতে পারেন তাহলে আমি আসব। মেয়েটি এত সুন্দর ছিল এবং এত মায়াবতী ছিল এবং এত সুন্দর করে বলছিল যে আমি কোনোভাবেই সেই মেয়েটির কথা উপেক্ষা করতে পারলাম না। আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাই, এরকম একটা সুন্দরী মেয়ে আমার কাছে সমস্ত কিছু ঘুরে দেখতে চেয়েছে, আর আমি ঘুরিয়ে দেখাবো না, সেটা তো কখনো হতে পারে না। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আসব। কালকে কখন আসব? কালকে সকালে আসি? মেয়েটি তখন অনেক সুরে বলল কি যে, আরে না 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 না, সকালবেলা কেন আসবেন? আপনি কালকে রাত 10টার পর আসেন, আমার রাতে ঘুরতে খুব ভালো লাগে, সেই জন্য তো রাতে বের হয়েছি, দেখছেন না? আমি বললাম, আপনার বাড়ি কি আশেপাশেই? কোথায় আসবো আমি? মেয়েটি বলল, আপনি এখানেই আসবেন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব। পরের দিন আসলো। সারাদিন যেন মেয়েটির কথা আমার কানে বাজতে লাগলো, কারণ মেয়েটি ছিল অসম্ভব রকমের সুন্দরী এবং তার কণ্ঠ দুর্দান্ত ছিল, যে তার কণ্ঠ এবং চেহারা যে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে। কিন্তু আমি একজন গরিব মানুষ ছিলাম, যার কারণে আমি তার প্রেমে পড়তে পারছিলাম না, কারণ গরিবদের বড়লোকদের প্রেমে পড়তে নেই। আমি জানি মেয়েটি বেশ বড়লোক এবং মেয়েটি নির্ঘাত আমাকে মেনে নিবে না কখনোই, এবং সে হয়তো আমাকে ভালো মন্দ দু কথা শুনিয়ে দিয়ে চলে যাবে, এই জন্য কখনোই বড়লোকদের দিকে তাকাতে নেই। আমি গরিব হলেও হ্যান্ডসাম ছিলাম এবং বেশ আধুনিক মনা ছিলাম, রিক্সা চালক হলেও ওই সব দিক থেকে আমার সব বেশ ভালো ছিল। পরের দিন ঠিকই সন্ধ্যার পরে আমি খাওয়া দাওয়া শেষ করে 10টার অপেক্ষা করছিলাম, কখন 10টা বাজবে। যাওয়ার সময় চিন্তা করলাম যে একটা ফুল নিয়ে যাই। আমাদের বাড়ির বাগানের সামনে বেশ কয়েকটা ফুল গাছ আছে, সেখান থেকেই কয়েকটা ফুল, গোলাপ ফুল এবং কয়েকটা রজনীগন্ধার ডগা কেটে নিয়ে আমি মেয়েটার জন্য নিয়ে গেলাম। ফুল আমার বেশ পছন্দ, আমি ছোটো বোনকে চারা এনে দিই, ও লাগায়, সেই জন্য আমি ভাবলাম যে মেয়েটির জন্য ফুল নিয়ে যাই। আমি তখন মেয়েটির জন্য সেখানে অপেক্ষা করছিলাম, কিন্তু অদ্ভুত বিষয় 10টার পরে মেয়েটি আসলো না। আমি অনেকক্ষণ অপেক্ষা করে যখন চলে আসবো, তখনই তিনি আমাকে পেছন থেকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে, কি ব্যাপার, চলে যাচ্ছেন যে আপনি? আমার জন্য অপেক্ষা করতে পারবেন না একটু? আমি বললাম, ঠিক তা না, প্রায় 1 ঘন্টা খানিক হয়ে গিয়েছে, আপনি আসছেন না, ভাবলাম আসবেন না, এই জন্য চলে যাচ্ছি।
মেয়েটি তখন আমার কাছে এগিয়ে এসে বলল, কে বলেছে আমি আসবো না? আমি এতক্ষণ এখানেই ছিলাম। দেখছি আপনি কতক্ষণ অপেক্ষা করতে পারেন। আপনি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছেন, এই জন্য দুঃখিত। দেখি আপনার হাতে কি? আমার জন্য ফুল এনেছেন তাই না? আমি বললাম, আপনি এরকম কিসের জন্য? বাইরে থেকে তাকিয়ে থাকেন আর আমার সামনে আসেন না, যখন চলে যেতে চাই ঠিক তখন আসেন। মেয়েটি তো বলল কি যে, হ্যাঁ এটাই আমি, আর আপনার এইসব জিনিসপাতি আমার খুব ভালো লাগে। দেখি ফুলটা। সে ফুলটা তার কাছে নিয়ে বলল, বাহ, খুব সুন্দর ঘ্রাণ তো। ফুল আমার বেশ পছন্দ। আমার ঘরের পাশে খুব সুন্দর করে ফুলের বাগান করা আছে, আপনাকে একদিন গিয়ে দেখাবো। আমি বললাম, আপনাদের সেই প্রাসাদে? মেয়েটি বলল, আরে ওটা আমাদের প্রাসাদ না, ওইটা হচ্ছে আমার মামার বাসা। আমরা মাঝে মধ্যে মামার বাড়িতে যাই, এবং ওদিনেও মামার বাড়িতে যাচ্ছিলাম। যাওয়ার পথে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি, এবং মা আমাকে একা সামলাতে না পেরে আপনার কাছে সাহায্য চাচ্ছিল, এই আর কি, তাছাড়া কিছু না। তারপর চলুন, আপনি আজকে আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি বললাম যে, আপনি যেহেতু ফুলই পছন্দ করেন, তাহলে এক কাজ করুন, আমাদের এই পাশের গ্রামেই, অবশ্য পাশের গ্রামে তো চলেই এসেছি, এই পাশের গ্রামে ফুলের বাগান আছে, মানে ফুলের চাষ হয়। গাঁদা ফুল আছে, গোলাপ ফুল আছে। এই অঞ্চলটা বিশেষ করে ফুল চাষের জন্য বিখ্যাত। আপনি চলুন, আপনাকে ফুল দেখাবো। তবে রাত্রেবেলা দেখতে কোনো সমস্যা হবে না তো? মেয়েটি বলল, আমার চোখ অনেক শার্প, আমি দেখতে পারবো। আর জ্যোৎস্না আছে না, জ্যোৎস্নার ভিতরে সমস্ত কিছু দেখতে পারবো। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি চলুন, আমাকে ঘুরিয়ে দেখাবেন। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। তারপর আমি মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে গেলাম। ফুলের বাগানে রাত্রেবেলা সাধারণত কারো থাকার কথা না, কিন্তু সেদিন ছিল। আমি বললাম, আস্তে আস্তে, না হলে ওই যে ওইখানে মালি বসে আছে, উনি যদি দেখে তাহলে ভাববে চোর, আমরা চুরি করতে এসেছি। তাই করে ওকে আস্তে আস্তে করে বাগানের ভিতরে নিয়ে গেলাম, নিয়ে ওকে ফুলগুলো দেখাতে লাগলাম। ও এতগুলো ফুল একসাথে নাকি কখনো দেখেনি, তাই দেখে অবাক হচ্ছিল। আমি বললাম, সত্যি তুমি এতগুলো ফুল একসাথে কখনোই দেখোনি? কি চমৎকার, দেখো, আমার কাছে বেশ ভালো লাগে। আচমকা তুমি বলাতেই মেয়েটা আমার দিকে আর চোখে তাকালো। আমি বললাম, দুঃখিত, ভুল হয়ে গিয়েছে, আসলে আপনি কখনই দেখেননি? মেয়েটা বলল কি যে, হ্যাঁ ঠিক আছে, না আমি কখনো দেখিনি। তারপর বেশ কয়েকটা ফুল সে ছিঁড়ে সে হাতে নিচ্ছিল, তার খোপায় গুচ্ছিল। মেয়েটির চুলগুলো এত পরিমাণ বড় যে একদম হাঁটু পর্যন্ত চলে যাবে। বড় চুল আমার বরাবরই আগে থেকে ভালো লাগে। মেয়েটি ওই দিন প্রায় অনেকক্ষণ ফুলের বাগানে ঘুরল, তারপর ফুল ছিঁড়ল, এবং যাওয়ার সময় আমাকে বলল, আজকের রাতটা বেশ ভালো ছিল, আপনি যদি প্রতিদিন আমাকে এরকমভাবে ঘুরতে নিয়ে যান তাহলে আমি বেশ খুশি হব। কি নিয়ে যাবেন না? আপনার এখানটা ঘুরে দেখাবেন না? আমি বললাম, আসলে আমার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়তো, আর পরিবারের দায়িত্ব কিন্তু আমার উপরে, এই কারণেই মূলত হচ্ছে গিয়ে আমি সমস্ত কিছু হয়তো বেশি দিন আপনাকে ঘোরাতে পারবো না, কিন্তু রাত্রে প্রত্যেকদিন 1-2 ঘন্টা আপনি চাইলে আমি ঘোরাতে পারবো, সমস্যা নেই। কিন্তু আজকে যতটা রাত হয়েছে এত রাত কিন্তু আমি সময় দিতে পারবো না, পরিবার তো দেখতে হবে। পর্যাপ্ত না ঘুমালে পরের দিন সকালবেলা আবার রিক্সা নিয়ে বের হতে হয় আমার। তো মেয়েটি বলল, আপনি রিক্সা চালান? এমনভাবে বলল যেন আমাকে ছোট করে বলল। তারপর খানিকক্ষণ বাদে নিজেই বলল, আরে না 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 না, রিক্সা ভালো জিনিস। আমি একবার আমার আব্বার সঙ্গে চড়েছিলাম, যখন আমার এক আঙ্কেলের বাসায় বেড়াতে এসেছিলাম, ঠিক তখন সেই আঙ্কেল আমাকে রিক্সা চড়িয়েছিল। রিক্সা আমি তখন থেকে চিনি, আমার কাছে বেশ ভালো লাগে। তবে আপনি বেশ অদ্ভুত একজন লোক, আপনি সমস্ত কিছু এবং সকলকে কিভাবে খুশি করেন, সকলকে হেল্প করেন, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি কালকে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের এই আশেপাশে যত ভালো ভালো জায়গা আছে সব জায়গায় আমি যাব। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় দিতে কিন্তু পারবো না, আমি আগেই বলে নিচ্ছি। তারপর আমি বাড়িতে চলে গেলাম। এরকম করে প্রায় প্রত্যেক দিনই মেয়েটি আমার সঙ্গে দেখা করতে আসতো, এবং প্রত্যেক দিনই আমি তার সঙ্গে নানানভাবে গল্পগুজব করতাম, আমাদের গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে নিয়ে বেড়াতাম। খাল পাড়ে একদিন বসেছিলাম, খাল পাড়ের পানি বয়ে যাওয়া সে দেখতে লাগলো। মানে এই জিনিসগুলো সে নাকি খুব মিস করে এবং সে দেখতে চায়। এই জিনিসগুলো নাকি সে খুব কম দেখেছে, কারণ তাদের ওইখানে নাকি এই জিনিসগুলো নেই, মানে তারা যেখানে থাকে। তখন আমি বুঝতে পারলাম মেয়েটি নিশ্চয়ই শহর থেকে বাড়িতে এসেছে। বিগত 10-12 দিন প্রত্যেক দিনই গ্রামের এপার ওপার নানান জায়গা, জমি, ফুলের বাগান, ফলের বাগান, নানান ধরনের মাঠ, বিভিন্ন জায়গা দিয়ে সে ঘুরে বেড়াতো, এবং আমাকে সে সবসময় এইসব জায়গায় নিয়ে যেতে বলতো। আমি তাকে সব জায়গায় নিয়ে যেতাম। মেয়েটা এত হাসি খুশি এবং উৎফুল্ল যে ওকে দেখে আমার খুব ভালো লাগতো, এবং ও সবসময় আমাকে নানানভাবে প্রশংসা করতো। বলতো কি যে, রাজীব তুমি এটা জানো, ওইটা জানো, তোমাদের এখানটা কত সুন্দর, এই জায়গা কত ভালো। এই 2-3 সপ্তাহে ওর সঙ্গে ঘুরতে ঘুরতে
কখন যে ওকে আমার ভালো লেগে গিয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে ওর প্রতি একটা অন্যরকম ভালো লাগা আমার চলে এসেছিল, যেটা কিনা ওকে সবসময় মনে করিয়ে দিত। ও ততদিনে আমাকে তুমি করে বলতো বলতো কি যে তুমি আমাকে আপনি করে কেন বলো, তুমি করে বলতে পারো না। আমি সেই রাতে বললাম যে আপনারা অনেক বড় ঘরের, আমি তো একজন সামান্য রিক্সা চালক, আর আমি আপনাকে তুমি করে কিভাবে বলতে পারি। তখন ও বলল কি যে না না, তুমি আমাকে তুমি করে বলবা রাজীব, আমি তোমার মুখ থেকে তুমি ডাক শুনতে চাই। আমি প্রথমে বলি তুমি, তারপর ঠিকই আবার আপনি বলে ফেলি, ওই যে অভ্যাস। ও তখন রাগ করে, বলে কি যে সত্যি রাজীব, তোমার সঙ্গে কিন্তু আমি কোনো কথা বলবো না। তাই বলে সে আমার হাত ধরে বলে কি সত্যি করে বলো যে তুমি করে বলবে। আমি তখন আবার বলি তুমি। ও তখন আবার আমার সঙ্গে কথা বলে, খানিকক্ষণ বাদে আবার আমি যখন আপনি করে বলি তখন আবার ও রেগে যায়। এরকম করে ওর রাগ, হাসি সমস্ত কিছু দেখতে আমার কেমন যেন ভালো লাগতো এবং খুব মায়া লাগতো ওর জন্য। কি সুন্দরী একটা মেয়ে, কি সুন্দরভাবে কথা বলে, কি সুন্দর চেহারা, কি সুন্দর তার সমস্ত কিছু, যেন আল্লাহ তাআলা নিজের হাতে তাকে গঠন করেছেন। মেয়েটি প্রত্যেকদিন আমার সঙ্গে কেন বের হতে চায়, বা আমাকে কেন সম্ভবত আমাকে ব্যবহার করছে, এগুলো ভেবেই আমি তার প্রতি আর ওরকম ভাবে নিজের মনকে সায় দিতাম না। ওই দিন দুপুর পরপর আমি মনে মনে ভাবছিলাম, আজকে যদি মেয়েটা আসে তাহলে বলে দিব যে আমি আর পরের দিন থেকে বের হতে পারবো না। কিন্তু ওই দিনকে ও আমাকে অবাক করে দিয়ে আমাকে বলল যে আজকে তোমার বাড়িতে যাব, ঠিক আছে? আমি বললাম আজকে আজকে আমার বাড়িতে নিয়ে যাব, অথচ বাড়ির কেউ জানে না, বাড়িতে একটা রান্নাবান্নার ব্যবস্থা করা হবে না, খুব ভালো হবে বিষয়টা, তুমি আজকে না কালকে যেও, ঠিক আছে? ও আমাকে আবার ফাঁসিয়ে দিল, বলে কিছু আচ্ছা ঠিক আছে কালকে যাব। তাই বলে ওই দিন আমরা দুজনে পুকুর পাড়ে বসেছিলাম এবং পুকুর পাড়ে বসে গল্প করছিলাম। প্রত্যেকদিন ওর সাথে মিশতে মিশতে আমার নিজের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছিল। আমি জানি যে ওকে আমার খুব ভালো লাগে, এমনকি আমি মনে মনে বেশ পছন্দ করি, কিন্তু কোনোদিন হয়তো আমার ভালোবাসার কথা ওকে আমি জানাতে পারবো না, কারণ আমি যে সামান্য একজন রিক্সা চালক, আর ও সম্ভবত বেশ বড়লোক ঘরের কোনো মেয়ে, হয়তো বাড়িতে কারোর বাড়িতে বেড়াতে এসেছে। ও ওর বাড়ির কথা কখনোই আমাকে বলে না। ও বলে না যে ওর বাড়ি অমুক জায়গায়, ও শুধু বলে আছে এক জায়গায়, তুমি জেনে কি করবে। আমি আর জিজ্ঞেস করার সাহসও করি না, কারণ ওকে জিজ্ঞেস করে কি বকা খাবো নাকি। ও যে কোনো জিনিসই আমাকে এমনভাবে বকে যেন ভালোবাসার সুরেই বকে। এরকম যত্ন যদি কেউ কারোর প্রতি করে তাহলে তার প্রতি ভালোবাসাটা এমনিতেই আসে। আমারও সম্ভবত সেরকম হয়েছিল, কিন্তু তাকে বলার সাহসটা হয়তো আমার কোনোদিন হয়ে উঠবে না। ওই দিন সন্ধ্যার পরপর, মানে তখন রাত 9টা বাজে, ও তখন খুব সুন্দর করে একটা শাড়ি পরে এসেছে। বলল কি যে আমি তোমাদের মেয়েদের মতো শাড়ি পরেছি, দেখো তোমাদের এখানকার লোকজনরা যেরকম শাড়ি পরে ঠিক সেরকমভাবেই পরেছি। এটাও একজন আমাকে দিয়েছে, তবে সেটা এতদিন আমি পরিনি, এখন তোমার জন্য পরে এসেছি। তোমার নাকি শাড়ি পরে থাকতে খুব ভালো লাগে দেখতে। আমি তখন বললাম জি, আপনাকে খুব সুন্দর লাগছে। তখন ওই মেয়েটি আমাকে বলল যে তুমি আবার আপনি করে বলছো, তাড়াতাড়ি তুমি করে বলো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। ও তখন বললো এখন থেকে আমার নাম ধরে ডাকবে, আমার নাম ঝিলমিল, ঝিলমিল, বুঝছো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, ঝিলমিল, ঠিক আছে। ও তখন বললো এই তো ভালো পেরেছো। তাই বলেই আমার হাতটা ধরলো। ওর হাত এত নরম, আমার ধরলেই বুকের ভিতরে কাঁপুনি উঠে যায় এবং মনে হয় যে বুকের ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়েছে। এটা কেন হয় জানি না, তবে ইদানিং 1 সপ্তাহ ধরে এরকমই হচ্ছে যে ও যখন আমার কাছাকাছি আসে বা আমার হাত ধরে তখন আমার অন্যরকম একটা অনুভূতি হয়, যা কিনা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। এরকম একটা অনুভূতি, হয়তো ভালোবাসার অনুভূতি। ও তখন আমাকে বলে যে রাজীব বলো তো আমার নামটা কি? আমি বললাম ঝিলমিল। ও তখন বললো হ্যাঁ, আমাকে ঝিলমিল বলে ডাকবে, আপনি করে কেন বলো তুমি। তারপর ও আমার হাত ধরে আমার বাড়ি পর্যন্ত আসলো। বাড়ির রাস্তায় আসার পরে দেখলাম আমার নোয়া চাচা দাঁড়ায় আছে। ওই সময় যদি নোয়া চাচার সাথে ঝিলমিলকে সাথে করে নিয়ে যায় আর যদি বলে যে এই মেয়েটা কে, তখন তো কোনো কিছুর উত্তর দিতে পারবো না, কারণ আমি বাড়িতে নিয়ে গেলে আমার মা আর ছোট বোনেরা ওদেরকে হয়তো ম্যানেজ করতে পারবো। বলবো যে মেম সাহেব আমাদের এই বাসার মহল্লায় এসেছে, আমার রিক্সায় কয়েকদিন ঘুরেছে, এরকমভাবে বলে হয়তো ম্যানেজ করতে পারবো। কিন্তু চাচাকে কীভাবে বলবো? ঝিলমিল আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার চাচা বলল এই রাজীব, ওইখানে কি করছিস, এদিকে আয়। আমি তখন ঝিলমিলের হাত ধরে ওই পর্যন্ত গেলাম। যাওয়ার পর চাচা বলল কি যে কই গেছিলি এদিকে। তখন ঝিলমিল আমার হাত শক্ত করে ধরে আছে। আমি চাচাকে বললাম আমি তো গেছিলাম ওইদিকে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে চাচা চলে গেল।
চাচা মেয়েটার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করলেন না, এমনকি ঝিলমিল আমার হাত ধরে আছে সেই বিষয়েও কোনো প্রশ্ন করলো না। আমি মনে মনে ভাবলাম জোর বাঁচা বেঁচে গিয়েছি, তাড়াতাড়ি চলো। ও তখন বেশ হাসি মাখা মুখে আমাকে বলল যে চলো ভিতরে চলো, এই তোমাদের বাড়ি। ও প্রথমে বাড়িটা দেখে কেমন যেন নজর বোলালো। আমি বললাম হ্যাঁ, আমরা গরিব তো এই জন্য। আমি মাকে আগের দিনই বলে রেখেছিলাম যে একজন মেম সাহেব আসবেন, খুব বড়লোক ঘরের মেয়ে, পিঠা এবং মাংস এই সমস্ত কিছু রান্না কইর, ঠিক আছে? মা সমস্ত কিছু রেডি করে রেখেছে। আমি যখন তাকে নিয়ে আসলাম, আমার ছোট বোন লায়লা দেখে বলল কি সুন্দর আপু, আপনি এত সুন্দর। ঝিলমিল তখন বলল, কই সুন্দর, আমার থেকে তো তুমিই বেশি সুন্দর, তোমাকে দেখতে বেশি সুন্দর লাগছে। সকলে ঝিলমিলকে দেখে তাকে ঘিরে বসলো। আমার মাও বলল, কত বড় ঘরের বেটি, আমার বাড়িতে আসছিস খাতি, এরকম করে বলল। আমি বললাম যে মা, ওকে উঠায় দাও, চালের রুটি করছো না। ঝিলমিল নিয়ে খাচ্ছিল এবং সকলের সঙ্গে মিলেমিশে খাচ্ছিল। বেশ খানিক্ষণ পর ঝিলমিল আমার মাকে ধরে বলল আপনি কত ভালো, বিশেষ করে রাজীবও কত ভালো, আমাকে কত কিছু দিয়ে হেল্প করেছে, অনেক কিছু হেল্প করেছে, আমি বেশ পছন্দ করি ওকে, ও খুব ভালো একটা ছেলে। তখন আমার মা বলল, হ্যাঁ, ও আমাদের সবাই এরকম আগলায় রাখছে, ওর আব্বা মারা যাওয়ার পর থেকে ওই আমাদেরকে সব কিছু করছে এবং ওর বোনগুলারে মানুষ করতেছে, ভাইগুলারে মানুষ করতেছে, ওর পরেই আমার সমস্ত কিছু। এখন আল্লাহ বিল্লাহ করে ওর একটা বিয়ে দিতে বললেই বাঁচি, তারপর আমি হাত মুখ ধুয়ে বৈশা পড়ব, ওর বউ এসে সমস্ত কিছু করব। একথা বলতেই কেমন যেন আমার মায়ের কথা শুনে ঝিলমিলের মুডটা অফ হয়ে গেল। ঝিলমিল একদম চুপ হয়ে গেল। কেন হয়ে গেল সেদিন বুঝতে পারিনি, তবে ও ওদিনকে যাওয়ার সময় বেশ খানিকটা মন খারাপ করে বলল যে আজকে তাহলে আসি, তোমার সামনের দিকে যেতে হবে না। তবে ঝিলমিল যতক্ষণ এখানে ছিল বেশ হাসি খুশি ছিল এবং যাওয়ার সময় ওর মন খারাপ হয়ে গেল। আগেও মন খারাপ হয়েছিল, কিন্তু যাওয়ার সময় পরবর্তীতে একটু হেসেছিল। ও বলল তোমার পরিবার খুব ভালো, তোমার পরিবারে আমি আবার আসতে চাই, আবার কোনোদিন নিয়ে আসবে না একদিন? খুব ভালো লাগে তোমার পরিবারের সাথে মিশতে, সবাই এত ভালো, এত আদর যত্ন করে, জানো আমার বাসায় না কথা বলার মতো কেউ নেই, আমি সবসময় একাই থাকি। আমার মায়ের সঙ্গে গল্প করতে গেলেও সে সবসময় ব্যস্ততা দেখায়, আমার না কিছু ভালো লাগে না। তোমাদের এখানে এসে আমি অনেক কিছুর মায়ায় পড়েছি, আমার সমস্ত কিছু কেমন যেন ভালো লাগছে। আমার এখানে যদি থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সেদিন যদি তোমার সাথে রাস্তায় না দেখা হতো তাহলে হয়তো কোনোদিন তোমাকে চিনতে পারতাম না, বা আমার মা যেরকমভাবে তোমার কথা বলেছে আমি হয়তো কোনো বিষয়ে বুঝতে পারতাম না। তুমি আমাকে খুব সুন্দর একটা জীবন দিয়েছ, যে জীবনটা আমি সত্যি ডিজার্ভ করি না, এবং আমার এই জীবনটা খুব বেশি ভালো লাগে তোমার সঙ্গে থাকতে। বিগত 1 মাস আমি এখানে কাটিয়েছি এবং এই 1 মাস তোমার জন্য আমার ভীষণ মায়ায় পড়ে গিয়েছি। আগামীকালকে আমি ফিরে যাচ্ছি, আমি চলে যাব মামা বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে যাব। এই 1 মাস আমি মামা বাড়িতে ছিলাম, কিন্তু আমি তোমাকে খুব বেশি মিস করব। যাওয়ার সময় তোমাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি, এই জিনিসটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেবে এবং তুমি আমার কথা মনে করবে। তাই বলতেই ও যাওয়ার সময় আমার হাতটা ধরে আমার হাতে ওর ব্যবহার করা একটা রুমাল দিয়ে গেল। বলল এই জিনিসটা তুমি তোমার কাছে যত্ন করে রেখো, আমি আবার সুযোগ হলে এদিকে আসব। আমি তো ততদিনে বুঝে গিয়েছিলাম সত্যি সত্যি ও নিশ্চয়ই এখানে কোনো জায়গায় বেড়াতে এসেছে, এবং ও বলল যে মামাবাড়ি বেড়াতে এসেছে। তারপর ঝিলমিল চলে গেল। আমি জানি না যে আমি জীবনে কি পূর্ণ করেছিলাম যার জন্য এরকম একটা জিনিস আমার সাথে ঘটে গেল। ঝিলমিল যেদিন আমার কাছে এসেছিল সেদিন আমার কাছে কেমন যেন আননোন লাগতো এবং খুবই আনকমন লাগতো, কিন্তু ঝিলমিলের সঙ্গে যখন আমি মিশতে শুরু করলাম তখন আমার জীবনটা যেন একদম অন্যরকম হয়ে গেল। প্রত্যেক দিনে ঝিলমিলময় হতো। আমি ওকে আপনি করে বলতাম, এই জন্য আমার উপর কত রাগ করতো এবং আমি সব কিছুতে সাই করতাম, অনেক সংকোচ বোধ করতাম। আমাকে বলতো, না, এরকম সংকোচ বোধ করা যাবে না, তুমি আমার মতো করেই আমার সঙ্গে থাকবে এবং সমস্ত কিছু আমার মতো করে করবে, এত সংকোচ করো কিসের জন্য? আমি ওকে বলতাম যে আমি সামান্য একজন রিক্সা চালক। যাই হোক, ঝিলমিল ওই সময় চলে গেল। আমার কেন যেন ঝিলমিলকে খুব বেশি মনে পড়তো এবং খুব বেশি অনুভব করতাম ওকে। 2-3 মাস কেটে যাবার পর ঝিলমিলকে প্রায় ওর মায়া জিনিসটা কাটিয়ে উঠতে পেরেছি। ওর কথা মনে হতো, প্রায় সময় মনে হতো ওর সেই রুমালটা যেটা কিনা আমার কাছেও রেখে গিয়েছিল, ওর শরীরের ঘ্রাণ সবসময় রুমালে লেগে থাকতো। ওইটা আমি আমার বালিশের নিচে ঢুকিয়ে রাখতাম। প্রত্যেকদিন কান্না করতাম আর সেই রুমালটা নিয়ে
আমি নিজে সেটাকে নাকের কাছে নিয়ে শুকে রেখে দিতাম। কি যে এক চমৎকার মুহূর্ত ছিল, খুব কষ্টদায়ক মুহূর্ত যা আমি বলে বোঝাতে পারবো না। ঝিলমিল চলে যাওয়ার 3 মাস পরের ঘটনা। 3 মাস আমি এরকমভাবে কাটিয়েছি পরিবারের সকলের সাথে। মা বাসায় বিয়ের জন্য বেশ চাপ দিচ্ছিল, বলল কি যে এত বছর বড় হয়ে গেলি, একটা বিয়ে করবি না? আমি বারবার বলতাম, মা বিয়ে করলে ছোট ভাই বোনগুলোকে বিয়ে দিতে পারবো না, আর ওদেরকে আগে বিয়ে দিয়ে নিই তারপরে। আমার বোন তখন বেশ খানিকটা বড়, 17-18 বছর বয়স হয়ে গিয়েছে, এখন তোর বিয়ের বয়স হয়েছে, ওকে খুব দ্রুত বিয়ে দিতে হবে, এই জন্য আমার চিন্তা ছিল। আচমকা একদিন খেয়াল করলাম, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন বেশি সন্ধে হয়নি, 7-8টা বাজে। আমি খেয়াল করলাম রাস্তার মাঝখানে কেউ একজন আমাকে ইশারা দিয়ে ডাকছে এবং আমাকে বলল কি যে আমি আবার এসেছি। আমার চিনতে একটু বাকি রইল না এটা ঝিলমিল। আমি সঙ্গে সঙ্গে রিক্সা থেকে নেমে সাথে সাথে ঝিলমিলের কাছে চলে গেলাম এবং ঝিলমিল তখন আমাকে বলল যে, রাজীব তুমি কেমন আছো? এই 3 মাস আমি একটু ভালো ছিলাম না, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি রাজীব, আমি তোমাকে। তাই বলে ও আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কসমে বলছি, এরকম অনুভূতি আমার জীবনে কোনোদিন হয়নি। এবং ও যখন আমাকে জড়িয়ে ধরল, আমার হার্টবিট যেন ফুল দমে বিট করছিল এবং আমি কিছু বলে ওঠার আগেই ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরল যে আমি আর কোনো কিছু বলতে পারলাম না। তখন ও আমাকে বলল যে, রিক্সা এখানে থাকুক, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তাই বলেই আমাকে রিক্সাটা সরাতেও দিল না, একদম রাস্তার মাঝখানে রিক্সাটা ওরকমভাবে রেখে ও আমাকে সঙ্গে সঙ্গেই এক দৌড় দিয়ে ওইখান থেকে কোথায় যে নিয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না। মানে সব চোখের পলকে মুহূর্তের মধ্যেই ঘটে গেল। রাতটা ছিল অন্ধকার, যার কারণে আমি চিনতে পারিনি। তবে এটা যে ঝিলমিল সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। বেশ খানিক্ষণ পর আমি খেয়াল করলাম খুব সুন্দর একটা জায়গা, সম্ভবত কোনো একটা বাগান এবং ফুলের বাগান সেটা। আশেপাশে বেশ সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এবং চারপাশে সেই পাহাড়ের মতো জায়গাগুলো। ও আমাকে সেখানে এনে বলল, দেখো খুব সুন্দর বাগান না? এটা আমি তোমার কথা মতো করেছি, তুমি বলেছিলে না যে এই ফুলগুলো এরকম জায়গায় খুব সুন্দরভাবে হয়, আমি এখানে সমস্ত কিছু দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছি, দেখো খুব সুন্দর না? তারপর আমি বললাম, হ্যাঁ সুন্দর, কিন্তু এটা কোন জায়গা? ও তখন আমাকে বলল যে, শোনো আমি তোমাকে আজকে কিছু কথা বলতে নিয়ে এসেছি, যদি তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই এই জিনিসটা বিশ্বাস করো। আমি বললাম, কি বিশ্বাস করার, কি কথা বলছেন আপনি, আমি তো কিছু বুঝতে পারছি না। ঝিলমিল তখন আমাকে বলল, আবার আপনি বলেছেন না তুমি করে বলবে, একদম শাসনের সুরে বলল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঝিলমিল বলো কি। ও তখন আমাকে বলল যে, দেখো তো এই ফুলের বাগানটা চিনতে পারো কি না? আমি বললাম, হ্যাঁ এটা গোলাপ ফুলের বাগান, আর গাঁদা ফুল আছে, আরও বেশ কিছু ফুল আছে, কিন্তু আমি তো কি বোঝাতে চাচ্ছ তখন তুমি? তখন সেখান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে আমাকে বলল কি যে, শোনো রাজীব, আমি জানি তুমি বিষয়টা কেমনভাবে নিবে, তবে আমার কিছু করার নেই, তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবাসি এবং আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। এই কথা বলার পর আমার বুকের ভেতরে যেন ভূমিকম্প হয়ে যাচ্ছিল এবং তুমুল গতিতে ঝড় বয়ে যাচ্ছিল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি মিথ্যা। আমি তখন ওকে বললাম, ঝিলমিল আপনি কি ঠিক আছেন? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ও তখন আমাকে বলল, আমি কি বলছি সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তাই বলে ও আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে ছাড়িয়ে দিলাম, বললাম কি যে, ঝিলমিল আপনি অনেক বড়লোক ঘরের মেয়ে, আর আমি সাধারণ একজন রিক্সা চালক, আপনার সঙ্গে আমার কোনোদিন যাবে না, আর আপনার পরিবার কখনোই এই বিষয়টা মেনে নেবে না যে আপনি সাধারণ একটা মানুষ আর আমি একটা রিক্সা চালক, খুবই বড়লোক একজন মানুষ আপনি। তখন ও আমাকে বলল, মানুষ? কে বলল মানুষ? আমি তো কোনো মানুষ নই, আমি সত্যিই কোনো মানুষ নেই, আমি সত্যি কোনো আশরাফুল মাখলুকাত নেই। আর তুমি আমি তোমাকে তো বলাই হয়নি আমি আসলে কোনো মানুষ নেই। একথা বলতে আমি তখন বললাম, মানুষ নন মানে? আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি একটু ক্লিয়ার করে বলুন তো। ঝিলমিল তখন আমাকে বলল, আমি আসলে একটা জিনের মেয়ে, এই এলাকার জিনের সর্দারের মেয়ে। এটা আমার মামা বাড়ি ঠিক আছে, কিন্তু আমার মামা বাড়ি থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না। আমি ভেবেছিলাম যে তোমাকে ফুলের বাগান তৈরি করে তারপর তোমাকে এখানে এনে আমি সমস্ত কিছু দেখাবো। এখান থেকে আমার মামা বাড়ি অনেকটা দূরে এবং তোমার বাড়ি থেকে অনেকটা দূরে আমি এসেছি, প্রায় 200-300 কিলোমিটার দূরে তো হবেই। সেখান থেকে তোমাকে আমি নিয়ে এসেছি এবং আমি কোনো মানুষ নই, আমি একটা পরী, আমি একটা জিনের মেয়ে। একথা বলতে আমার হার্টবিট তখন আরও বেশি বেড়ে গেল ভয়ে। আমি বললাম, কি বলছেন আপনি? আপনি একটা পরী, আর এটা কোন জায়গায়?
তখন ও বলল, সেদিন তো আমার মা তোমাকে এই জায়গায় নিয়ে এসেছিল, এই অঞ্চলেই নিয়ে এসেছিল রিক্সায় করে, কারণ সেদিন আমি অসুস্থ ছিলাম। এদিক দিয়ে যাওয়ার পথে হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে নিচে পড়ে যাই এবং তারপর তুমি আমাকে সাহায্য করে এখানে দিয়ে যাও। আমি প্রথম যখন সুস্থ হলাম তখন আমার মা আচমকা বলে উঠল, ছেলেটা না থাকলে হয়তো সাহায্য করতে পারতাম না, বা তোকে একে কীভাবে আনতাম। আমি বললাম, কোন ছেলে? উনি তখন তোমার কথা বললেন, যে তুমি একজন মানুষ ছেলে। আমি এর আগে আমার আব্বাজানের সঙ্গে মানুষের জগতে মিশেছি। আব্বাজানের অনেক বন্ধুবান্ধব আছে যারা কিনা মানুষের জগতে থাকেন, অনেক মৌলবী আছেন, অনেক লোক আছেন, তাদের সঙ্গে মানুষের পৃথিবীতে এসেছি। কিন্তু এরপরে যখন প্রথম আমি তোমার কথা শুনলাম তখন তোমার প্রতি একটা ইন্টারেস্ট জাগলো, যে তুমি কে, যে সেদিন আমাকে সাহায্য করলে, তোমাকে একটু দেখে আসা উচিত। আমি প্রথমবারের মতোই আমার জগতের থেকে আমি একা একা বের হলাম। তারপর যখন সেদিনকে তোমাকে আমি খুঁজতে লাগলাম, তোমাকে সত্যি সত্যি খুঁজে পেয়ে গেলাম, এবং খুঁজে পাওয়ার পরে দেখলাম তুমি আসলে একদম সম্পূর্ণ মাটির মানুষ, এবং মানুষই এত ভালো হয়। আমাদের এখানকার জিনেরা একদমই ভালো না, তারা হিংসাপরায়ণ এবং সবসময় নানা ধরনের বাজে কাজে লিপ্ত থাকে। কিন্তু তোমার সঙ্গে মিশতে মিশতে প্রথম যেদিন দেখেছিলাম তুমি আমার ওড়নাটা এত যত্ন সহকারে সাজিয়ে রেখেছিলে, তখন আমার তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করা শুরু করেছিল। এরপরে তুমি আমাকে যেরকমভাবে সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখিয়েছ, তোমার এরকম যত্নশীল আচরণ, তোমার সবসময় আমার জন্য এত কিছু করা, তোমার পরিবার, সমস্ত কিছু আমার কাছে এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি সত্যিই তোমাকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলেছি। আমি তখনই তোমাকে ভালোবাসতাম। আমি প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। এই 3 মাসের অনেকটা সময় তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। আমি দেখেছি তুমিও আমাকে ভালোবাসো। তুমি আমার রুমালটা তোমার বিছানার বালিশের নিচে রেখেছো না, আমি সেটা দেখেছি। তুমি প্রায় দিনই সেটাকে তোমার নাকের কাছে নিয়ে আমাকে ফিল করো, এবং আমাকে না পেয়ে তুমি কান্না করো। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবে জানি। তুমি বলো আমাকে ভালোবাসো। কথা বলতেই আমি বললাম, ঝিলমিল দেখো, প্রথম কথা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি একজন মানুষ। ও তখন আবার আমাকে চিৎকার করে বলল, প্রথমে এই আপনি আপনি বলা বন্ধ করো। আমি তোমাকে আপনি করে বলবো তা না, তুমিও আমাকে আপনি করে বলছো। তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, তুমি আমাকে সত্যি করে বলো যে আমাকে ভালোবাসো না। আমি তখন ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুমি করে বলছি। শোনো, প্রথম কথা হচ্ছে তুমি একজন মানুষ নও। আমি সর্বপ্রথম ভেবেছিলাম তুমি একজন বড় লোকের মেয়ে এবং খুব বড় ঘরের। এটা ভেবেই আমি তোমার কাছে প্রতি কোনো ইয়া দেখাইনি, কারণ হচ্ছে আমি জানি যে তোমার পরিবার এই বিষয়গুলো কখনোই মেনে নেবে না। আর এখন যখন জানতে পারলাম যে তুমি জিন, সেটা তো আরও অসম্ভব বিষয়। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। সত্যি আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমার ওইটা করি কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার ভালো লাগে, আমরা খুব ভালো বন্ধু এই জন্য। কিন্তু তাতে করে যে তোমার প্রতি আমার ভালোবাসা আছে এমনটা মোটেই নয়। কিন্তু আমি সত্যি তোমাকে একদম ভালোবাসি না। একথা শুনেই ও বলল, তুমি মিথ্যা কথা বলছো। তুমি আমাকে ভালোবাসি সেটা আমি নিজের কানে শুনেছি। আমি কিন্তু অদৃশ্য হতে পারি রাজীব, আমি একটা জিন। আমি চাইলে যে কোনো সময় অদৃশ্য হয়ে যে কোনো জায়গায় যেতে পারি। এটা তো তুমি বিশ্বাস করো নাকি? ওকে তখন বললাম, হ্যাঁ সেটা বিশ্বাস করি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা আসলে সত্যি আমি পারবো না আসলে। আপনি প্রথম কথা হচ্ছে একটা জিনের মেয়ে, আর জিন এবং মানুষ কখনো মিলিত হতে পারে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার পরিবার কখনো মেনে নেবে না। ও তখন বলল, আমার পরিবারই সবথেকে বড় সমস্যা তোমার কাছে? আমি বললাম, ঠিক সেটা না। ও তখন বলল, আমি বুঝতে পেরেছি, তুমি হয়তো ভাবছো যে আমি একটা জিনের মেয়ে, আমি একটা পরী। যদি আমার পরিবার তোমার পরিবারকে কোনো ক্ষতি করে বা জিনেরা যদি তোমাকে মেনে না নেয়, সেই জন্য তুমি এরকম করছো। আমি তখন ওকে চিৎকার করে বললাম, এরকম কোনো কিছু না। শোনো ঝিলমিল, আমি তোমাকে ভালোবাসি না। আমাকে এখন আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসো, আমি এখানে থাকতে চাই না। ঝিলমিল তখন কান্না করছিল এবং বলল, আমার ভালোবাসা কি তাহলে মিথ্যা? তোমার চোখে যে ভালোবাসা আমি দেখেছি সেটা কি মিথ্যা? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি রাজীব, তুমি দয়া করে আমাকে এরকমভাবে ফিরিয়ে দিও না। আমি তখন বললাম যে আমাকে দ্রুত বাড়িতে নামিয়ে দিয়ে আসো, আমি এখানে থাকতে পারবো না, আমাকে নামিয়ে দিয়ে আসো। তারপর ও আমাকে বলল যে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো না, তাহলে তোমাকে তো জোর করে কোনো লাভ নেই, আমি তাহলে চলেই যাচ্ছি। হ্যাঁ, তাই বলে ও তখন ওইখান থেকে চলে যাচ্ছিল। আমি বললাম, আমাকে নামিয়ে দিয়ে আসো। ও তখন বলল, তুমি এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে যাও, তুমি তোমার বাড়ির কাছাকাছি পৌঁছে যাবে, একটা জিন তোমাকে এখানে দিয়ে আসবে। আমি বললাম, আমি কোনো জিনের সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে এসেছিলাম, তুমি আমাকে সেখানে দিয়ে আসবে। তারপর ও আমার কাছে আসলো, কাছে এসে আমার 2 হাত ধরলো,
ধরে ওর শরীরের কাছাকাছি আমাকে টেনে নিল। আমার দিকে তাকিয়ে ও কান্না করছিল। বেশ খানিক্ষণ পর আমি খেয়াল করলাম যে ও আমার থেকে দূরে সরে যাচ্ছে, আর আমি আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আমার সেই রিক্সাটার কাছেই দাঁড়িয়ে আছি এবং রিক্সা কেউ একজন কোনায় চাপিয়ে রেখেছে। আমি খেয়াল করলাম ও একটু একটু করে আমার কাছ থেকে সরে যাচ্ছে। আমি ওকে কি করে বোঝাবো যে আমি ওকে অসম্ভব রকমের ভালোবাসি এবং অনেক বেশি ভালোবাসি, যা কিনা আমাকে হয়তো পাগল বানিয়ে ফেলবে এবং আমি হয়তো পাগল হয়ে যাব। ওকে আমি কি করে বোঝাবো যে আমি ওকে কতখানি ভালোবাসি? ও তখন একটু একটু করে গায়েব হয়ে গেল এবং চলে গেল। আমি ওকে আমার ভালোবাসার কথা এই জন্যই জানাতে পারিনি, কারণ আজকে থেকে প্রায় সপ্তাহখানিক আগের ঘটনা। আমার বাড়িতে কয়েকজন লোক এসেছিল। তারা কোনো স্বাভাবিক মানুষ নয়। আমি তখন রিক্সাটা বাইরে রেখে ঘরের ভিতরে ঢুকবো। আচমকা খেয়াল করলাম 4-5 জন লোক আমার ঘরের আঙিনে দাঁড়িয়ে আছে। আমি তখন সেখানে গেলাম, যার পরে তাদেরকে দেখে চমকে উঠলাম। ওনারা বললেন যে, তোর নাম রাজীব, তাই না? আমি তখন বললাম, জি হ্যাঁ রাজীব, কিন্তু আপনারা কারা? তখন তিনি বললেন যে, আমরা কারা সেটা পরে বুঝবি। তাই বলে আমাকে সমান একটা থাপ্পড় মারল। তারপর তারা আচমকা গায়েব হয়ে গিয়ে আকাশের উপরে ভাসতে লাগলো। তেনাদের মধ্যে থেকে একজন আমার কাছাকাছি এগিয়ে আসলো এবং এগিয়ে এসে আমাকে আরেকটা থাপ্পড় দিয়ে বলল যে, শোন, তুই যে মেয়েটার সঙ্গে মিশেছিস না, সেই মেয়েটা আমার বোন। এর পরে যদি কোনোদিন ওই মেয়েটার সঙ্গে মিশতে দেখেছি বা ও তোর কাছে এসেছে এবং তুই ওর সঙ্গে ভালোভাবে কথা বলেছিস, তাহলে তোর খবর আছে। তুই ওকে এখনই ভুলে যাবি এবং ও যেন তোর কাছে কোনোদিন না আসে, ঠিক আছে? ও যদি কোনোদিন তোর কাছে আসে তাহলে সেদিন তোর এবং তোর পরিবারের শেষ দিন হবে, সেটা মনে রাখিস। এতটুকু তো আমি বুঝতে পারলাম যে ওরা কোনো স্বাভাবিক মানুষ নয়, ওরা নির্ঘাত কোনো অন্য জগতের মানুষ। এবং ওরা যাওয়ার সময় বলে গেল যে, আমরা জিন, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি, আর ও আমার বোন। আমার বোনের দিকে যদি নজর দিয়েছিস তাহলে তোর খবর আছে। তার মানে আমি এতদিন যার সঙ্গে মিশছিলাম সে কোনো মানুষ নয়, সে একটা পরী এবং সে জিনেদের দুনিয়া থেকে এসেছে। এবং কেনই বা আমার জীবনে আসলো, কেন আমার জীবনে এরকমভাবে ওলটপালট করে দিল, সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি এই জন্যই ওর থেকে দূরে থাকতে চাইছিলাম। তারপর আমি রিক্সাটা নিয়ে বাড়িতে চলে আসলাম। আমি ওই দিন একটু ঘুমাতে পারিনি, কারণ ওকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি যে ওকে কী পরিমাণ ভালোবাসি সেটা আমি জানি, আর ও যে আমাকে কী পরিমাণ ভালোবাসে সেটা আমি বুঝতে পারি। এরকম করে প্রায় আরও 10-12 দিন সময় কেটে গেল। এর মাঝখানে ও আমার সঙ্গে মোটেই দেখা করতে আসেনি, তবে এতটুকু আমি বুঝতে পেরেছি যে ও আমার আশেপাশেই থাকে এবং সবসময় আমার আশপাশ দিয়েই ঘোরাফেরা করে, কারণ ওর গায়ের ঘ্রাণ আমি খুব ভালোভাবেই জানি এবং ওর গায়ের একটা আলাদা সুঘ্রাণ আছে, যেটা কিনা আমি সবসময় আশেপাশে পাই। তার মানে আমি বুঝতে পারি যে আমার আশেপাশে আছে, কিন্তু আমি বুঝতে দিই না যে আমি ওকে ফিল করতে পারছি। এটা এই জন্যই কারণ আমি জানি যে ওকে বুঝতে দিলেই ও হয়তো আমার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং আমি যতটা কঠোর সেটা হয়তো ও বুঝে যাবে। একদিন আচমকা আমি খেয়াল করলাম, ওই দিন মসজিদ থেকে আমি এশার নামাজ পড়ে বাড়িতে ফিরছিলাম। আমি খেয়াল করলাম আমাদের বড় রাস্তার মাঝখানে একজন লোক আমার দিকে হেঁটে আসছে। লোকটা লম্বায় প্রায় 7 ফুটের কাছাকাছি হবে, সাদা পোশাক পরা, মুখে লম্বা দাড়ি। লোকটা আমার কাছে এগিয়ে এসে বলল, তুমি থামো, তোমার নাম কি রাজীব? আমি বললাম, জি রাজীব। তখন সেই লোকটা আমাকে বলল, আমাকে তুমি চিনতে পারছো? আমি বললাম, জি না, আপনাকে তো এর আগে কখনো দেখিনি, আর এত লম্বা মানুষও এর আগে আমি কখনো দেখিনি। তখন সে আমাকে ধমক দিয়ে বলল, চুপ করো, আমি মানুষ সেটা তোমাকে কে বলল? আমি একটা জিন। একথা বলতেই তখন আমি বললাম কি যে, আমাকে মাফ করবেন, আমি সত্যি ওই মেয়েটার সঙ্গে আর দেখা করিনি। সত্যি আমার পরিবার এবং আমাদেরকে আপনি দয়া করে ছেড়ে দিন, আমি কোনো কিছু করিনি। তখন সেই লোকটা বলল, এত ভয় পেলে হবে? জিনদেরকে এত ভয় পাও কিসের জন্য? আর কে কি এসে বলল তাই শুনে তুমি আমার মেয়েটাকে কষ্ট দিচ্ছ কিসের জন্য বলো তো? তাই বলতেই আমি বললাম, আপনার মেয়ে? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন সেই লোকটি আমাকে বলল যে, শোনো, তুমি বেশ সৎ এবং ভালো একজন মানুষ। এরকম একজন মানুষকেই আমি আমার মেয়ের জন্যই খুঁজছিলাম, সেটা মানুষ হোক বা জিন হোক। তুমি আমার মন জয় করে নিয়েছ। আমার মেয়ের প্রথম যখন তোমার কথা এসে বলেছিল তখন আমি বিষয়টা বিশ্বাস করিনি যে মানুষ আবার এরকম হয় নাকি। মানুষদের সঙ্গে যত মিশেছি তারা হারামি হয়, খারাপ হয়, আর তুই কি করে একটা মানুষের প্রেমে পড়লি? কথা বলতেই ঝিলমিল পেছন থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল কি তুমি একাই বুঝি নাটক করতে পারো, আমরা বুঝি পারি না? আমি সমস্ত কিছু শুনেছি। তখন ঝিলমিলের ভাই, মানে যে জিনটি আমাকে এসে থ্রেট দিয়েছিল এবং বলেছিল আমার পরিবারের
ক্ষতি করবে, সেই ছেলেটি এসে বলল যে, আব্বা আমি ভুল করেছি, আমি তো ওর কথাই ভেবেছিলাম। কিন্তু তখন ওই বড় লোকটি মানে বড় জিনটি, ঝিলমিলের বাবা, সে বলল কি যে তুই এখান থেকে যা, আর এখান থেকে উদ্ধার কর দয়া করে। আর শোন, আর কোনোদিন যদি একে কোনো সময় ভয় দেখিয়েছিস তাহলে তোর খবর আছে। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি এবং আমি জানতে পেরেছি যে আমার মেয়েকে ও সেদিন সাহায্য করেছিল। এরকম একটা ছেলেকে আমার জামাই হিসেবে পেলে আমি বেশ আনন্দিত বোধ করব। আর মূল কথা, আমার মেয়ের সুখ দিয়ে কথা। মেয়ে ওকে পছন্দ করে, আর আমি জানি যে জিন্নাদের হৃদয় কী দিয়ে তৈরি এবং জিনরা কীরকম হয়। ওর মন থেকে কখনোই আমি হয়তো রাজীবকে মুছতে পারবো না। তারপর সেই বড় জিন এবং ওই ঝিলমিলের ভাই ওইখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর ঝিলমিল আমার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল কি যে কি খুব তো ভেবেছিলে আমাকে রেখে একা একা থাকবে, তাই না? আমি তোমাকে যদি শাস্তি না দিয়েছি, তাই বলে আমাকে বলল যে তুমি আমাকে ভালোবাসো না, বলো, সত্যি করে বলো। এবার তো আমার আর কোনো কিছু বলার বাকি ছিল না। আমি তখন বললাম যে আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। কতখানি ভালোবাসি সেটা বলতে পারবো না, তবে সেটা পরিমাপ করার যন্ত্রের পৃথিবীতে আবিষ্কার হয়নি। তখন সে আমাকে বলল, হ্যাঁ আমার কাছে আইসো, তোমার খবর আছে। তুমি আমাকে যতখানি কাঁদিয়েছ না, ঠিক ততখানি আমি তোমাকে কাঁদাবো, এবং আমি তোমাকে যদি না মেরেছি, তাই বলেই আমাকে থাপড়াতে লাগলো। আমি তখন হাতটা ধরে আমার শরীরের সঙ্গে ওকে টেনে ধরলাম। আমাকে বললো, ছাড়ো, কোনোভাবে আমার কাছে আসা যাবে না, অন্ততপক্ষে তোমাকে 1 সপ্তাহ আমি কাঁদাবো, তারপরে আমি তোমার কাছে আসবো। আমি তখন বললাম যে কাঁদাবে কিভাবে? আমি তো জেনে ফেলেছি তুমি আমাকে ভালোবাসো, আর আমাকে ছাড়া তুমি থাকতে পারো না। খুব তো এই কয়েকদিন আমার আশেপাশে ঘুরঘুরে করেছো এবং দেখেছ যে আমি কি করি। আমি তো জানি তুমি আমার আশেপাশে ছিলে। শোনো, তোমার আগে তোমাকে আমি ভালোবাসি। সে রাতে প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম, সেদিনই তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। তারপর একটু একটু করে তোমার প্রতি কী পরিমাণ যে ভালোবাসায় পড়েছি আমি বলতে পারবো না। এবং সেই ভালোবাসা আমাকে সত্যিই ঘুমাতে দিত না রাত্রেবেলা, এবং আমি তোমাকে খুব বেশি মিস করি। তাই বলেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রথমবারের মতো আমার ঠোঁটে ঠোঁট রেখে আমার ঠোঁট পুরোপুরি ভিজিয়ে দিল এবং বলল যে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, বলো আমাকে সারা জীবন ভালোবেসে যাবে এরকমভাবে। আমি তখন ওকে বললাম, আমি তোমাকে সারা জীবনই এরকমভাবে ভালোবেসে যাব। ঠিক তখনই পেছন থেকে আমার ছোট চাচা দেখে আসছে। আমি তখন বললাম, খাইছে, এবার আমাদেরকে সরতে হবে। ও তখন আমাকে বলল, তুমি এখানে চুপচাপ দাঁড়ায় থাকো, তোমার ছোট চাচা তোমার টিকিটিওর সন্ধান পাবে না। আমরা ঠিক তখনই ওই জায়গায় ওরকমভাবে দাঁড়িয়েছিলাম। ছোট চাচা পাশ দিয়ে বেরিয়ে গেল। ও আমাকে বলল, উনি তোমাকে দেখতে পাচ্ছেন না, আর আমাকেও দেখতে পাচ্ছেন না, কারণ আমরা এখন আছি ভালোবাসার এক মহিয়ান জগতে। তারপর ও আমাকে শক্ত করে ধরে চুমু খেতে লাগলো, এবং আমিও ওকে ধরে শক্ত করে ধরে চুমু খেতে লাগলাম। এরপর থেকে আমার আর কোনোদিন পিছু ফিরে তাকাতে হয়নি। আমি একটা পরীকে বিয়ে করেছি, এই ঘটনাটা আমার এলাকার বা আশেপাশের কেউই জানে না। আর এরকম বিষয়টা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে একটা পরীর সঙ্গে আমার প্রেম এবং বিয়ে হয়েছে। তারপর থেকে আমার জীবনে আর কোনো সমস্যা হয়নি। আমার পরিবার নিয়ে এখন আমি বেশ ভালো এবং সুখেই আছি এবং শান্তিতে আছি। অনেকেই হয়তো বিষয়টা জানেন না আমার এলাকার, এজন্যই আমি নাম পরিচয় এবং কোনো কিছুই দিলাম না, যাতে করে আমি শান্তিতে থাকতে পারি, যাতে করে কেউ বিরক্ত না করে। সব মিলিয়ে এখন আমি ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সুখে শান্তিতে সবসময় থাকতে পারি। প্রিয় দর্শক, আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনকার মধ্যেই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং এতক্ষণ ছিলাম। আশা করি রাজীবের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং দ্য ভূত বাক্স সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।